কে কি বলেছি বলবি তো? আমার বান্ধবীকে কে কান্না করিয়েছে ওর কলিজা খুলে নিয়ে আসবো। তুই শুধু কান্নাটা থামা। মাহি আরশির কথা না শুনলে আরশি এবার জেসিকে ধমকে বলল। তুই অন্তত বোবার মতো দাঁড়িয়ে না থেকে বল কি হয়েছে। জেসি তপ্ত শ্বাস ছেড়ে বলল। মাহি সুইসাইড করার চেষ্টা করেছিল, তাও আমার সামনে। আমি ছিলাম বলে ওর তেমন একটা ক্ষতি হয়নি। আরশি অবাক চোখে তাকে হঠাৎই বলে উঠল। হোয়াট? জেসি মাথা নেড়ে বলল। মাহি একজনকে ভালোবাসে, কিন্তু সে ওকে ভালোবাসে না। আবার মাহির ভালোবাসাকে তার বাড়ির মানুষ মেনে নেয়নি, বরং অন্য একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছে। আরশি জেসিকে প্রশ্ন করল। ছেলেটা কে? জেসি ঢোক গিলে বলল। আমাদের ফ্রেন্ডস গ্রুপেরই, কিন্তু ওর সাথে মাহির তেমন একটা ভাব নেই। আরশি মাহির দিকে তাকিয়ে বলল। মাহির সোজা সাপটা উত্তর দে, ছেলেটা কি ঈশান? মাহি দুদিকে মাথা নাড়ে, যার উত্তর না। আরশি আবার প্রশ্ন করে। তুই কি বাই এনি চান্স আরফকে? মাহি দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল। ছি আরশি, আমি তো আরাফকে নিজের ভাইয়ের মতো দেখি। আরশি দু পা পিছিয়ে গিয়ে চোখ বড় বড় করে বলল। মাহি বান্ধবী আমার, তুই আর যা খুশি বল, কিন্তু এইটা বলিস না যে তুই যাকে ভালোবাসিস সে আর কেউ না, হিমেল। মাহি এবার উপর নিচ মাথা নাড়লে আরশি তার হাত দিয়ে কপাল চাপড়াতে লাগলো। শিট, এই মাহি তোর মাথা ঠিক আছে তো? শেষমেশ হিমেল। আল্লাহ, হিমেলের সাথে তোর কোনো দিনও বনিবনা হবে না। তোরা দুইটা তো একে অপরকে নিজের জাতশত্রু মনে করিস। এই তুই ভালোবাসলি কখন? মাহি ঠোঁট উল্টে কান্না করে দিল। জেসি আরশির দিকে এগিয়ে এসে বলল। এই জন্যই তোকে ডেকে এনেছি। আমি জানি হিমেল ওরে মেনে নিবে না, আর মাহির ফ্যামিলিও না। তাই একটা কাজ কর, ওরে ভালো করে বুঝাব যেন আর কোনো ভুল কিছু না করে। আরশি তপ্ত শ্বাস ছেড়ে মাহির দিকে তাকিয়ে রইল। মাহির হাতে জল জল করছে সাদা ধবধবে ব্যান্ডেজ। আরশি মাহির কাছে এসে মাহির দু গালে হাত রেখে বলল। সত্যি ভালোবাসিস হিমেলকে? মাহি আরশিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আরশি, আমি ওরে অনেক ভালোবাসি, তুই বিশ্বাস কর। ওরে ছাড়া আমি বাঁচবো না। আরশি মাহির চোখের পানি মুছে দিতে দিতে বলল। তোর মতো সুন্দরী এরকম কান্না করলে পুরো পেতনির মতো লাগে। আর কান্না করিস না, নইলে বিয়ের সময় তোলা পিক অনেক বাজে আসবে। জেসি হুট করে বলে উঠল। মানে কি বোঝাতে চাইছিস? আরশি মুচকি হেসে মাহির কাঁধ ধরে বলল। মাহিকে নিয়ে কাজী অফিসে চলে আয়। ও হ্যাঁ, অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে আসবি, স্টুডেন্ট বলে কথা। জেসি ভ্রু কুচকে বলল। হিমেল মানবে তো? আর এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে সম্ভব? আরশি হাত উঠিয়ে জেসিকে থামিয়ে বলল। তোকে যতটুকু বলা হয়েছে ততটুকু কর, বাকিটা আরশি দেখে নেবে। আমার বান্ধবীর চোখে পানি এসেছে ওই আইনস্টাইনের বাচ্চার জন্য। এর মূল্য তো ওকে শোধ করতে হবে। আরশি মাহিকে কোনো মতে বুঝিয়ে রাস্তায় হাঁটা দিল। কিন্তু এখন সে কি করবে? তার হুটহাট নেওয়া সিদ্ধান্তে কোনো বিপদ হবে না তো? আরশি পরক্ষণেই নিজ মনে বলে উঠল। আরশি কখনো ভেবে কাজ করে না, যখন মনে যা আসে তাই করে যায়। আজও তাই করবে। আরশি হিমেলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখন ভেতরে যাবে নাকি যাবে না এই চিন্তা নিয়েই সে মরে যাচ্ছে। হঠাৎ হিমেলের ছোট ভাই দরজাটা খুলে দাঁড়ায়। হামিদ আরশিকে দেখে হেসে ফেলে। আরে আরশি আপু যে, এত বড় বিশাল বাড়ি থাকতে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আরশি হামিদকে দেখে হেসে বলল। হামিদ আসলে হিমেল। আরশির কথা শেষ করার আগেই হামিদ বলে উঠল। আরশি মাথাটা হালকা নেড়ে বলল। জানি তো, আজ আমাদের কলেজে ছোট্ট একটা কাজ আছে, তার জন্য সবাইকেই যেতে হবে। হিমেল নিজের জন্ম নিবন্ধন নিতে ভুলে গেছে, সেটা লাগবে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও আমাকে বললো নিয়ে যেতে। তুই কি ওইটা একটু এনে দিতে পার? তুমি কি ওইটা একটু এনে দিতে পারবা? আমার অনেক তাড়া আছে, তাই ভেতরে যেতে পারবে না। ও হ্যাঁ, সাথে কিন্তু ওর ছবিও দিও। হামিদও হাসি মুখে কাগজপত্রগুলো আনতে গেল। হামিদ চলে গেলে আরশি নিজের কানে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল। আল্লাহ গো, বান্ধবীর জন্য আজ মিথ্যাও বলা লাগছে। আল্লাহ মাফ করে দিও। কিছুক্ষণ পর হামিদ কাগজগুলো নিয়ে এসে আরশির হাতে দিয়ে দিল। আরশি কাগজগুলো নিয়ে চলে গেল। রাস্তায় যাওয়ার সময় আরশি কল দিল ঈশানকে। ঈশান কল রিসিভ করলে আরশি বিনা বাক্যে প্রশ্ন করে বসল। ঈশান, এখন কোথায় আছিস? ঈশান ভাবসলিন ভাবে বলল। ড্রিম লাভ ক্যাফেতে। কেন? তোর সাথে কি হিমেলও আছে? হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি?
আরশি ভ্রু কুঁচকে বলল। কিছু হয়নি, ওইখানেই থাক। আরশি কাগজ সহ ফোনটা ব্যাগে রেখে হাঁটা দিল ড্রিম লাভ ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফের সামনে রিক্সা থামিয়ে আরশি জেসিকে কল দিয়ে বলল। বেবি, তুই পৌঁছে গেছিস তো? আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আরশি কোনো কথা না বলে সোজা চলে গেল ক্যাফের মধ্যে। আরশি ভেতরে ঢুকেই দেখতে পেল হিমেল, ঈশান আর আরাপ একসাথে বসে হেসে কথা বলছে। ওইদিকে আমার বন্ধু সুইসাইড করছে আর এই গাধার দল এখানে আড্ডা দিচ্ছে। বের করছে আড্ডা দেওয়া। আরশি রেগে ওদের কাছে গিয়ে সোজা হিমেলের কান চেপে ধরে। হিমেল ব্যথায় অস্পষ্ট আওয়াজ বের করে পিছনে তাকালে সবাই আরশিকে দেখতে পেল। আরশি রেগে বলল। অনেক আড্ডা দিয়ে ফেলেছিস, এখন চল আমার সাথে। হিমেল কপাল খানিকটা কুঁচকে বলল। কোথায়? আরশি দাঁত কামড়ে বলল। কাজী অফিসে। এই উক্তির সাথে সাথে যেন সেখানে একটা বিস্ফোরণ ঘটল। আরশি হিমেলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা হিমেলের কান ধরে নিয়ে এলো ক্যাফের বাইরে। হিমেলকে কানে ধরেই আরশি রিকশায় উঠল। আরাপ আর ঈশান বাকরুদ্ধ হয়ে গেছে। আরাপের হঠাৎই হৃৎপিণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। আরশির মুখ থেকে কাজী অফিস শুনে তার পৃথিবীটা থমকে গেছে। আরশি কি তাহলে হিমেলকে? আরাপ নিজ মনে আর কিছু ভাবতে চায় না। যা শোনার সে তা আরশির মুখ থেকেই শুনবে। আরাপ আর ঈশানও আরেকটা রিকশায় নেয়। ওদের পেছনে ছুট লাগালো। ঈশান রিকশা থেকে বলে যাচ্ছে। হায় আল্লাহ, কি ধরনের দেখতে হচ্ছে। শেষমেশ ওই হিমেল হালার পর পেটে পেটে ছিল। ঈশান ওদের ডেকে বলল। জানেমান, তুই কাজটা করতে পারিস না। আরে আমরা কি মরে গেছি নাকি? তুই কি কানা? আমি কি তোর চোখে পড়ে না? আর হিমেলের বাচ্চা, যদি তুই আমার জানামানকে বিয়ে করে নিস তাহলে তোর জান আমি কেড়ে নেব, বেয়াদব। হিমেল ঢোক গিলে বলল। আরশি আপা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাহলে আপনি কেন আমার জান নিয়ে উঠে পড়ে লেগেছেন? ঈশানের হাতের মার কিন্তু অনেক শক্ত। আপনি এবং ঈশানকেই বিয়েটা করে নিন। আরশি ধমক দিয়ে বলল। চুপ থাক, আর একটা কথা বললে থাপড়িয়ে কথা বলা ছুটিয়ে দিব। হিমেলও কাদু নয়নে তাকিয়ে রইল। আরশি সোজা কাজী অফিসের সামনে এসে রিক্সা থামিয়ে বলল। এই আইনস্টাইনের বাচ্চা, আমার কাছে টাকা নেই, যা ছিল তা এই ফালতু চক্করে শেষ হয়ে গেছে। জলদি ভাড়াটা দে, আমার আবার বাড়িতে যেতে হবে। হিমেলও বিনা বাক্যে টাকাটা দিয়ে দিল। আরশি হিমেলের শার্ট ধরে টানতে টানতে ওরে ভেতরে বসিয়ে কাজীকে উদ্দেশ্য করে বলল। কাজী আঙ্কেল বিয়ে পড়ান। হিমেল গোল গোল আঁখি দুটি দিয়ে চারিপাশ দেখতে লাগলো। তার পাশের চেয়ারে মাহি বসে আছে মাথা নিচু করে। হিমেল ঢোক গিলে বলল। এখানে হচ্ছেটা কি? আরশি হিমেলের শার্ট ঠিক করে দিতে দিতে বাঁকা হেসে বলল। এখনো বোঝনি চান্দু? তোমার জন্য আমার বান্ধবী মাহি সুইসাইড করতে গিয়েছে, আর তুমি তো খুব ভালো করেই জানো আরশি তার বন্ধুদের চোখে পানি সহ্য করতে পারে না। আজ এই মুহূর্তে মাহির সাথে তোমার বিয়ে হবে। আমি আজ জেসি সাক্ষী হিসেবে উপস্থিত আছি, আর বাকি দুজনও এসে পড়বে। চাপ নিয়ে মাথা নষ্ট করো না। হিমেলের যেন পুরো দুনিয়া থমকে গেছে। আরাপ আর ঈশান হন্তদন্ত পায়ে কাজী অফিসের মধ্যে প্রবেশ করলো। আরাপের সারা শরীরে ঘামে চুবু চুবু হয়ে গেছে। বোঝাই যাচ্ছে তার মনে কি পরিমাণ তোলপাড় হয়ে গেছে। ঈশান ভেতরে এসে হিমেলের শার্ট খামচে ধরে ওকে মারতে নিলে মাহি চিৎকার করে বলে উঠল। ঈশান, ওর গায়ে যদি হাত উঠে তাহলে তোকে জ্যান্ত গেড়ে দিয়ে আসবো। মাহির এমন রাগান্বিত কণ্ঠস্বর এর আগে কেউ শুনেনি। ঈশান আরশিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে বলে। কি হচ্ছে রে আরশি? এখানে কার বিয়ে হচ্ছে? আরশি মুচকি হেসে বলল। মাহি ভালোবাসে হিমেলকে, কিন্তু হিমেল কিছুতেই মেনে নিচ্ছে না। আর আমার বান্ধবীর চোখের পানির মূল্য তো ওকে দিতেই হতো, তাই তুলে নিয়ে এসেছি। এখনো ওই শালায় মানতে নারাজ। কি করি বলতো? ঈশান দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হেসে বলল। এই ব্যাপার, তুই তো জানতে বের করে দিয়েছিলে। ঈশান কাজী অফিসে পড়ে থাকা ফল কাটা ছুরিটা নিয়ে হিমেলের গলার কাছে ধরে বলল। বল ছালা, এক্ষুনি কবুল বল। আমাকে তো ভালোভাবে চিনিস। আমার জানামান যখন ঠিক করেছে আজ বিয়ে হবে, তার মানে আজকে হবে। হিমেলও ঢোক গিলে বলল। মা গো মা। ঈশান দাঁত কামড়ে বলল। কিসের ম্যামা করছিস? কবুল বলবি নাকি ঢুকিয়ে দেবো? হিমেল চোখ বন্ধ করে বলে দিল। ঈশান মাহির দিকে তাকিয়ে বলল। জাতির খালা, তোর কি আলাদাভাবে ইনভিটেশন দিতে হবে? মাহি ঢোক গিলে আরশি আর জেসির দিকে তাকালো। তারা চোখের ইশারায় কবুল বলতে বললে মাহি মাথা নিচু করে বলে দেয় কবুল।
মাহি কবুল বলতেই ঈশান ছুরিটা নিচে নামিয়ে মোনাজাত ধরল আর সবাইকে ধরতে বলল। আল্লাহ, আমাদের সকলের প্রিয় গাধা মহাশয় নিযুক্ত হিমেল তালুকদার জাতির খালা মোসাম্মদ মাহি বিবির সহিত 10,03,01 টাকার বিনিময়ে কবুল বলিয়াছে। তারা যেন তাদের বিবাহিত জীবনের ঝগড়া মারামারি করিয়াও একসাথেই থাকতে পারে। ঝগড়া লাগুক ওরা ধরা, কিন্তু দল থেকে বিচ্ছিন্ন জিলেবির মতো যেন না হয়। হে আল্লাহ, আমাদের প্রাণপ্রিয় বন্ধু হিমেলের আজ সুন্নতে থুকু বিবাহ সম্পন্ন হইয়াছে। আপনি সর্বদা তাদের ঘরে অশান্তি বিরাজমান রাখুন, আমিন। মোনাজাত শেষে সবাই অট্টহাসিতে ফেরে পড়ল। হিমেল অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দোয়া নাই করতি, কিন্তু বরদোয়া দিলি কেন? আগের জন্মে তুই মনে হয় মির্জাফর ছিলি। ঈশান দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে। কাজী সাহেব নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বললেন। ঈশান স্টাইল নিয়ে বলল, আগে দেখেননি, এখন দেখে ফেলুন। এটা ইউনিক দোয়া, সবার কপালে চটে না। আমার বন্ধু ভাগ্যবান, তাই ওর কপালে চটেছে। কাজী ফিসফিস করে বলল। জেসি বলে উঠল, আঙ্কেল, আপনি কি কিছু বললেন? ওর কথা শুনেন না, আপনি আবার বিয়ে পড়ান। কাজী আর কিছু না বলে বিয়েটা দিয়ে দিলেন। ঈশান আর আরাফ মিষ্টি আর মালা কিনে নিয়ে আসলো। আরাফ কাজীকে তার হাদিয়া দিয়ে দিল। শেষ মেশে সবার প্রথমে হিমেলের বিয়েটাই হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যার আমেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। সূর্য মামাও এবার বিদায়ের পথে। চারিদিকের পরিবেশ ঠান্ডা হয়ে গেলেও তপ্ত লাভার ন্যায় তাপ বিরাজমান হিমেলের বাসায়। হিমেল তার বউসহ বাসায় উপস্থিত হয়েছে। হিমেলের বাবা অবাক নয়নে ছেলের কাজ দেখে তাকিয়ে আছেন। হিমেলের মা ছেলের এমন দুঃসাহস দেখে জ্ঞান হারানোর পথে। হিমেলের বাবা সে কখন থেকে ছেলেকে বকে যাচ্ছেন। মারতে উদ্যক্ত হলে আরাফ আর ঈশান সবটা সামলে নিচ্ছে। জেসি হিমেলের মাকে বোঝাচ্ছে, কিন্তু তিনি এদের কারো কথা শুনতেই নারাজ। এরই মধ্যে হিমেলের ভাই হামিদ বলে বসল, ও বুঝতে পেরেছি, বাইয়ার বিয়ে দিবে বলেই আরশি আপু আজকে বাসা থেকে বাইয়ার জন্ম নিবন্ধন নিয়ে গেছিল। হিমেলের মা হুঙ্কার দিয়ে উঠলেন, কই ওই হতচ্ছারি আরিশ, ওর জন্যই সবটা হয়েছে। সবাই এখানে আসলেও ও আসেনি কেন? ঈশান হিমেলের কানে ফিসফিস করে বলে উঠল, হিমেল, তোর মাকে সামলা। আমাদের যাই বলুক, আরশিকে যেন কিছু না বলে। হিমেল সবাইকে দেখছে, তার তো কথাই বের হচ্ছে না। সে আর কি বা বলবে। আরাফ আর সহ্য করতে পারল না, চিৎকার করে বলে উঠল, থামুন আপনারা। অনেকক্ষণ ধরে আপনাদের সকল ফালতু কথা আমরা শুনেছি। আপনাদের মনে হচ্ছে আরশি সব কিছু করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই মনে করেছেন, কিন্তু একবারও ভেবে দেখলেন না আরশি কেন এই কাজটা করলো। ভেবে দেখেছেন? সবাই নিস্তব্ধ হয়ে গেল আরাফের কথায়। সবাইকে চুপ হয়ে যেতে দেখে আরাফ দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলো, মাহি আর হিমেল দুজনই আমাদের বন্ধু। এখন আমাদের এক বন্ধু আরেকজনকে ভালোবেসে ফেলেছে, এখানে আমাদের তো কোনো হাত নেই। মাহি হিমেলকে না পেলে কিছু একটা করে ফেলতো। ইনফ্যাক্ট সে সুইসাইড পর্যন্ত করে ফেলেছিল। আপনাদের ছেলেকে ভালোবাসা কি তার অপরাধ? আমরা কী বা করতাম? আরশি যে কাজটা করেছে মাহির জীবন বাঁচানোর জন্য করেছে। ওর জায়গায় আমি হলেও এই একই কাজটা করতাম। সে কখন থেকে আপনাদের বোঝাচ্ছি, কিন্তু আপনারা বুঝছেনই না, উল্টো আরশিকে দোষারোপ করে যাচ্ছেন। যদি আজ মাহির কিছু একটা হয়ে যেত তখন কি করতেন আপনারা? আর মাহিকে মানতে আপনাদের যখন এত সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বলুন মাহির কিসের কমতি আছে? ও কি খারাপ মেয়ে? দেখতে অসুন্দর? ফ্যামিলি খারাপ? কি হলো? এখন চুপ করে আছেন কেন বলুন? আরাফের প্রতিটি কথায় যেন কেঁপে উঠছে সবাই। আরাফের কথার বিপরীতে কেউ কোনো কথা বলেনি। হিমেলের বাবা আরাফের দিকে তাকিয়ে পরক্ষণেই হামিদের দিকে তাকালেন। এরপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হিমেলের মা, ছেলের বউকে ঘরে নিয়ে যাও, আমি একটু মাহিদের বাসা থেকে ঘুরে আসছি। হিমেলের মা অবাক নয়নে তাকিয়ে বললেন, কি বলছেন কি? এই মেয়েকে বউ হিসেবে এখন মেনে নিব? আমার ছেলের বয়সই বা কত? কোনো কাজও তো করে না, কি খাওয়াবে বউকে? হিমেলের বাবা কপালে কয়েকটা স্তর ভাঁজ ফেলে বললেন, তোমাকে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো। তোমার ছেলে যখন একা বিয়ে করতে পেরেছে তখন কাজও করতে পারবে। সময় হলে ঠিকই নিজের বইয়ের দায়িত্ব নেবে। আমাদের কোনো মেয়ে নেই। যদি আমাদের মেয়ে থাকতো তাহলে কি তাকে খাওয়াতে না?
তাহলে ছেলের বউকে খাওয়াতে তোমার আপত্তি কোথায়? ছেলের বউ তো নিজের মেয়ের মতোই। আর 5টা শাশুড়ির মতো নিজের ছেলের বউকে অত্যাচার করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। হিমেলের মা হঠাৎ দাঁড়িয়ে বললেন, আমি কি বলছি যে আমি আমার ছেলের বউকে মেনে নিব না? আমার কি কোনো রাগ নেই নাকি? আমি তো আপনার কথা ভেবেই এত কিছু বললাম, আর আপনি আমাকেই খারাপ শাশুড়ি বানিয়ে দিলেন। দাঁড়ান, একবার নাতি নাতনি আসুক, পরে সুদে আসলে সব মিটিয়ে নিব। হিমেলের মায়ের কথায় ঈশান বাঁকা হেসে হিমেলের কানে কানে বলল, কি রে শালা, বিয়ে করতে না করতেই তোর মা তো নাতি নাতনি নিয়ে লড়াইয়ের অগ্রিম বার্তা দিয়ে দিল। তোর তো কপাল সোনার সোহাগা। হিমেলের লজ্জার সাথে সাথে কষ্টও লাগছে। সবাই মাহির কথা ভেবে জোর করে তার সাথে বিয়ে দিয়ে দিল, অথচ তার কথা ভেবে আজ পর্যন্ত গাছের একটা পাতা পর্যন্ত পড়েনি। হিমেলের মা মাহিকে হাসি মুখে ভেতরে নিয়ে গেলেন। যেতে যেতে তিনি বললেন, বাহ, তোমার চেহারার মতো নামটাও তো খুব মিষ্টি। আমার ছেলের তো পছন্দ ভালোই না, কিন্তু আমার ছেলের বন্ধুটা ঠিক মেয়েকেই এনে দিয়েছে। আমাকে আজ থেকে মা বলে ডাকবে কেমন? মাহিও দুদিকে মাথা নেড়ে চলে যায়। ঈশান এবার হিমেলের গলা ধরে বগল দাবা করে বলে, কি রে শালা, তোর মা তো সেই এতক্ষণ ধরে কান্নাকাটি করলো তার ছেলে বিয়ে করেছে বলে। এই মেয়েকে নাকি মানবে না, আর এখন পুরো উল্টো। এই শোন, আন্টির কিন্তু বাংলা সিরিয়ালে যাওয়া উচিত। হিমেলের বাবা সহ সবাই মাহিদের বাসায় আসলো। বাসায় এসে হিমেলের বাবা তার ছেলের জন্য মাহিকে মেনে নিতে বললেন। মাহির বাবা প্রথমে মেনে নিতে না চাইলেও মেয়ের কথা ভেবে তিনি মেনে নেন। দু পরিবারের মতামতের ভিত্তিতে 15 দিন পর আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহের দিন ধার্য করা হচ্ছে। সকল ঝামেলা শেষ করে হিমেলের বাবা সহ সবাই মাহিদের বাসা থেকে ফিরে আসলেন। মাহিদের বাড়িতেই রাতের খাবার খেতে হয়েছে তাদের। রাস্তার মোড়ে আরাফ হিমেলের বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আজকে আমি আপনাদের সাথে অনেকটাই বাজে আচরণ করে ফেলেছি। আপনি আর আন্টি প্লিজ কিছু মনে করবেন না। হিমেলের বাবা হাসি মুখে বললেন, তোমার জন্য এই পরিস্থিতিটা তখন স্বাভাবিক হয়ে গেছিল। তুমি খুবই বিচক্ষণতার সাথে কথা বলে সবটা সামলে নিয়েছিলে। আরাফও মুস্কি হাসে হিমেলের বাবার কথার বিপরীতে। আরাফ নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অনেকটাই লেট হয়ে গিয়েছে। হিমেলরাও তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। জেসি রিক্সা নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলে ঈশান হুট করে রিক্সায় উঠে পড়ে আর দাঁত বের করে বলে, মোটরসি শোন, অনেকটাই রাত হয়েছে। এত রাতে তোকে একা ছাড়তে পারবো না, তাই তোকে এগিয়ে দিতে যাচ্ছে। জেসি হেসে বলে, এত চিন্তা আমার জন্য? কি ব্যাপার বলতো? ঈশান রিক্সায় নিজের 2 হাত মেলে দিয়ে বলল, আমি মানুষটা এমন, কোনো গরিব ফকিনীদের কষ্ট আবার দেখতে পারি না। দেখেছিস আমি কত দয়ালু। জেসি মুখ ভেংসি মারল। ঈশান জেসির দিকে চোখ ছোট করে তাকিয়ে ওর কাঁধ পেঁচিয়ে ধরে বলল, তোর মতো ফকিনী বলে মোটরসি যেন কারোর বউ না হয়, তাহলে ওই হালার ভিক্ষা করতে করতে জীবন তেজপাতা হয়ে যাবে। জেসি রেগে বলল, ঈশান্যার বাচ্চা, আমারে কইছস না? দেখবি তোর ভাগ্য আমার মতনই বউ জুটবে। ঈশান জেসির কাঁধ ধরে বলল, কথাটা তুই মন্দ বলিস নাই, তোর বেশি তোর মতো হইব, এটা তো স্বাভাবিক। কিন্তু তুই আমার বউরে ফকিনে বলতে পারিস না, বা পারবিও না, কারণ আমার জানাবেনকে আমি সে জাতির মতো রাখবো। ঈশান আর জেসির পাগলের আলাপের মধ্যে দিয়ে জেসির বাসার সামনে চলে আসলো। জেসি রিক্সা থেকে নেমে ঈশানকে হাসি মুখে বিদায় বলল, আর ঈশান মাথা চুলকে বলে, মোটরসি, আজকে যা যা বললাম তার জন্য সরি। তোর ভাগ্যে কোনো না কোনো রাজ্যের রাজে আছে, দেখে নিস। ঈশান চলে যেতেই জেসি সেদিকে তাকিয়ে বলল, আমার ভাগ্যে কে আছে জানি না, কিন্তু তোর ভাগ্যে পূর্ণতার পরিবর্তে হয়তো শূন্যতা রয়েছে। তোর জানেমানকে তোর স্বপ্নের রাজার শেহজাদি নয়, রাজরানী বানিয়ে রাখবে। ঈশান, তোর কষ্ট কি করে চোখে দেখব? তোর জন্য যে ভয়ঙ্কর ঝড় এগিয়ে আসছে। রাতের প্রায় প্রথম ভাগ। চাঁদ তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত। রুমের 4 দেওয়াল জুড়ে ফুলের সুবাস। হামিদ আজ হিমেলের ঘরটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। মাহি শাশুড়ির দেওয়া লাল টকটকে জামদানি শাড়ি পরে বসে আছে। হিমেলের কেমন একটা ভয় করছে।
তার যে বিয়ে হয়ে গেছে সে সেটা এখনো বিশ্বাস করতেই পারছে না। বন্ধুরা তাকে বাঁশ খাওয়াতে খাওয়াতে এরকম একটা বাঁশ ধরিয়ে দিবে সে সেটা আশাই করেনি। ধুকবুক ধুকবুক আওয়াজ সহিত হিমেল রুমে প্রবেশ করলো। রুমে ঢুকেই দেখতে পেল বউ বেশে মাহি বসে আছে। হিমেল মাহির দিকে তাকিয়ে বলে উঠল, মাহি শোন, আমি জানি না যে আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি, যার প্রতিশোধ স্বরূপ তুই আমাকে বিয়ে করে তার শোধ নিচ্ছিস। সবার জোড়াজুড়িতে আমি বিয়েটা করে নিয়েছি, কিন্তু তোর সাথে সংসার নামক জীবন শুরু করা আমার পক্ষে সম্ভব নয়। মাহি নিজের ঘোমটা খুলে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে খাট থেকে নেমে হিমেলের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছে। হিমেল ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আসছিস কেন? মাহি হিমেলের দিকে এগিয়ে এসে হিমেলের পাঞ্জাবির কলার খামচে ধরে বলে, আব্বে শালা, তুই সংসার করবি, তোর বাপেও সংসার করব। হিমেল ভ্রু কুঁচকে বলল, ছি, আমার মা আছে, তোর বিয়ে আমার সাথে হয়েছে, তাহলে তো সংসার আমারই হওয়ার কথা। এখানে বাপকে টানছিস কেন? মাহি রেগে বলল, হিমেলের বাচ্চা, যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ আমার কথা শুনে যা। এত কাঠখড় পুড়িয়ে আমার বিয়ে হয়েছে তোর সাথে, আর তোর কত বড় কলিজা, তুই বলিস আমার সাথে থাকতে পারবি না? জানোস আমার জীবনের পাপ কি? তোর মতো হাদার আমরের ভালোবাসা। আমার এই নিষ্পাপ মনরে তোর জন্য আমি অনেক গালি দিছি, তাও বেহায়া মন শুধু হিমেলরে চাই, হিমেলরে বিয়ে করুম, এইসবই করে গেল। নইলে তোর মতো হাদারামের কপালে জুটত ওই 4 রাস্তার মোড়ের পাগলি। হিমেল জানে যে মাহির সাথে তার বনে না, তাই তো সে বিয়েটা করতে চায়নি। বিয়ের পর যদি শুধু বউয়ের ঝাড়ি খেতে হয় তাহলে বিয়ে করে লাভটা কিসের হলো? মাহি আর কোনো কথা না বাড়িয়ে কল দিল ঈশানকে। রাতের প্রায় 1টা। ঈশান ঘুমের রাজ্যে প্রবেশ করছে মাত্র, তারই মধ্যে রিংটোনের আওয়াজে তার ঘুম দৌড়ে পালালো। ঈশান রাগের সহিত কলটা রিসিভ করে বলল, জাতির খালা, এখন তো তোর একটা জামাই আছে, তাহলে এত রাতে কল দিচ্ছিস কেন? তোর জামাই কি মরে গেছে? মাহি ফট করে বলে দিল, মরে নাই, তবে মরার মতোই। ঈশান কপাল খানিকটা কুঁচকে বলল, মানে? হিমেলের বাচ্চাই বলতাছে আমাকে নাকিও মানতে পারবে না, আমার সাথে সংসার জীবন শুরু করতে পারবে না, তাহলে ওই বিয়ে করলো কেন? ঈশান রেগে বলল, এই আজেরা বাঁচলে পারার জন্য তুই আমার এত ইম্পর্টেন্ট কাজ থেকে ডেকে আনলি? ফালতু মাইয়া লোক একটা। এত রাতে তোর আবার কিসের ইম্পর্টেন্ট কাজ? ঈশান কপালে ভাঁজ ফেলে বলল, মাত্রই আমার না হওয়া বউকে নিয়ে হানিমুনে যাচ্ছিলাম, তোর জন্য ফ্লাইটটা মিস হয়ে গেছে। এখন আমি আমার না হওয়া বউকে খুঁজে পাবো কোথায়? মাহি রাগ দেখিয়ে বলল, আগে আমার প্রবলেম দূর কর, পরে যাইস তোর না হওয়া বইয়ের কাছে। ঈশান ঝাড়ি দিয়ে বলল, দে ওই হারামের কাছে ফোনটা দে। মাহি ফোনটা দিলে হিমেল কাপা হাতে ফোনটা কানে নিল। হ্যালো। হ্যালো তোর 14 পুষ্টের ওই শালা, তোর কি কাজ নাই আমাকে ডিস্টার্ব করা ছাড়া? আর এত নাটক কোথা থেকে শিখছ? আমরা তোর শুধু একটা বউ এনে দিছে, এখন চুপচাপ সারা রাত ধরে বউকে রেখে যা। আর ভাব, তোর মতো গাধা নিযুক্ত খ্যাতি পাওয়া মানুষের কপালে কিভাবে তুই সুন্দর একটা বউ জুটল। তাও আর কোনো কল যেন না আসে আমার কাছে। যদি আমি শুনছি তুই মাহিকে মেনে নেস নাই, তাহলে বাবা হিমেল সামনের কবরস্থানে ডান পাশে তোমার থাকার ব্যবস্থা করে দেব। নইলে আমার নাম ঈশান শিকদার নয়। ঈশান নিজের মতো ঝেড়ে কল কেটে দিল। মাহি মুস্কি হেসে বলল, এইটুকুতে কাজ দিবে নাকি আমার প্রাণপ্রিয় বান্ধবী আরুনিকা আহমেদ আরশিকে কল দিব? হিমেল দুদিকে মাথা নেড়ে বলল, না বাবা না, ঈশান আর কি, তার থেকেও ওর জানেমান আরো বেশি ডেঞ্জারাস। মাহি হিমেলকে অনেক বুঝিয়ে স্বাভাবিক করছে। তাদের লিগ্যাল বিয়ের আগ পর্যন্ত সময় নিয়েছে হিমেল নিজেকে স্বাভাবিক করে নিতে। পূর্ব দিগন্তে সূর্য উকি দিয়েছে সেই কখন, কিন্তু এখনো আরশি রানীর ঘুম ভাঙার কোনো নাম গন্ধই নেই। শায়লা আহমেদ এবার রেগে বললেন, এই আরশি, জেসি কল দিচ্ছে, এবার অন্তত উঠ। আরশি ঘুম থেকে উঠে অলস ভঙ্গিতে বসে জেসির কল ধরল। বলো বেবি, সাত সকালে আমার কথা স্মরণ করলে কেন? জেসি মুস্কি হেসে বলল, বেবি আমার কলিজা, তোমার স্বপ্নের রাজা আমার বাসার সামনের গলির মোড়ে দাঁড়িয়ে আছে।
একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো তো। রাজা নইলে তোমার অপেক্ষায় পথ চেয়ে ক্লান্ত হয়ে যাবে। আরশি বড় বড় চোখে তাকিয়ে বলল। আমার স্বপ্নের রাজা। জেসি মুস্কি হেসে বলল। হয়েছে অনেক আদিক্ষেতা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা সবাই অপেক্ষা করছি। আরশি ফোনটা রেখে দ্রুত গতিতে রেডি হয়ে নিল। রেডি হয়ে বাসার সামনের গলিতে এগোতেই আরশি আরাফকে দেখতে পেল। আরাফও আরশিকে আসতে দেখে মুস্কি হাসল। তার সাথে তার পরন্ত গালের টোলগুলোও হেসে উঠল। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে নাকি? আরাফ পকেটে হাত রেখে বলল। জি ম্যাম, পুরো 1 ঘন্টা 5 মিনিট হয়ে গিয়েছে আমি এখানে এসেছি। আরশি ভ্রু কুঁচকে বলল। এতক্ষণ অপেক্ষা করার কি আছে? বাসা তো সামনেই ছিল, আর বাসায় নাই বা গেলে একটা তো অন্তত কল দিতে পার। আরাফ উপর নিচ মাথা নেড়ে বলল। কলই দিতাম, কিন্তু আপনার বাবা আমার সাথেই ছিল এতক্ষণ। এখানে আসার পরে আঙ্কেলের সাথে দেখা, সামনের চায়ের দোকানে বসে এতক্ষণ কথা বলছিলাম আমরা। তাও কল দেওয়া উচিত ছিল তোমার। আরাফ নিজের ভুল হাসি মুখে স্বীকার করে নিয়ে আরশিকে নিয়ে রিকশায় উঠে পড়ল। আরশি আরাফকে হঠাৎ জিজ্ঞেস করল। আচ্ছা আরাফ, হিমেলদের বাসায় সব ঠিক আছে তো? না মানে কাল আব্বুর কল পেয়ে চলে এসেছিলাম, পরে কি হলো কিছুই আমার জানা হয়নি। আরাফ মুস্কি হেসে বলল। আপনি আগে চলুন, পরে সব শুনতে পাবেন। কিন্তু আমি একটা কথা ভাবছি, আপনার মধ্যে এত সাহস এলো কোথা থেকে? আরশি নিজের হাসি আর আটকে রাখতে পারল না। সে হাসতে হাসতে বলল। হিমেলের জায়গায় অন্য কেউ হলে এই সাহস আমি দেখাতাম না। আমি যাই করেছি মাহির জন্য। আরাফ নিঃশ্বাস ছেড়ে বলল। আপনি কাল এমন ভয় দেখিয়ে দিয়েছিলেন, আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আপনার নাম মায়াকন্যা না রেখে হার্টব্রেক রাখা উচিত ছিল। আরশি কপাল খানিকটা কুঁচকে বলল। মায়া কন্যা মানে? তোমার ছন্দে বর্ণিত মায়া কন্যাই কি আমি? আরাফ ঢোক গিলে বলল। না মানে ওই তো, আমরা এসে পড়েছি। আরাফ আরশির কোনো কথার উত্তরই আর দিল না। আরশিও আর পাল্টা প্রশ্ন করল না। আরশি আজ তাদের কলেজে এসেছে। আব্দুল স্যার সহ সবাই আরশির জন্যই অপেক্ষা করছিল। আরশি আসতেই জেসি হাসতে হাসতে কাল যা যা হয়েছে তা বলে দিল। আরশি সব শুনে হিমেলকে উদ্দেশ্য করে বলল। তোর মা আমাকে হতচ্ছাড়ি বলেছে। বাহ ভাই, বিয়ে দিয়ে তোকে একটা বউ জুটিয়ে দিলাম, আর তোকে বিয়ে দিয়ে আমার কপালে হতচ্ছাড়ি উপাধি জুটলো। মাহি আজ তার শাশুড়ির কথার শাড়ি পরেছে। মাহি আরশির কাছে এগিয়ে আসতে নিলে হঠাৎ হোঁচট খেয়ে পড়তে নিল। তখনই হিমেল চিৎকার করে বলে উঠল। সাবধান বউ। মাহির কিছু না হলেও সবার নজর হিমেলের দিকে চলে গেছে। আরশি দাঁত বের করে হেসে বলল। ও বাবা গো, একদিন যেতে না যেতেই বউ। হিমেল থতমত খেয়ে বলল। বিয়ে হয়ে গিয়েছে তার মানে তো বউ। ঈশান হঠাৎ আরশির কাছে গিয়ে বলল। বউ, বউ, ও বউ। আরশির পাশে থাকা গাছ থেকে শুকনো ডাল ভেঙে ঈশানকে মারতে নিলে ঈশান এক ছুট লাগালো। আরশি দাঁত কামড়ে বলে। জি জামাই, ও প্রাণের জামাই, কই যাচ্ছ? এদিকে আসো। ঈশান দৌড়াতে দৌড়াতে বলল। দূরে থাক শাকচুন্নি, আমার কাছে আসবে না, যা। সবাই এদের কাণ্ড দেখে হাসছে। আব্দুল স্যার এদের থামিয়ে বসিয়ে দিলেন। আরশি হঠাৎ বলে উঠল। এত গালি খেলাম, কষ্ট নেই, কিন্তু মাহির বাসায় জামাই পক্ষের হয়ে কিছুই খেতে পারিনি। কষ্ট, খুব কষ্ট। জেসি আরশিকে সান্ত্বনার বাণী দিয়ে বলল। থাক বেবি, কষ্ট পেও না, সামনে বড় অনুষ্ঠান আছে, দুদিনেরটা পুষিয়ে নিও কেমন? মাহি হেসে বলল। হ্যাঁ আরশি, মন খারাপ করিস না। আমার জামাইকে দিয়ে তোর জন্য বিশাল বড় খাসি আনবো, তারপর রোস্ট রান্না করাবো শুধুমাত্র তোর জন্য। আরশি আর জেসি দীর্ঘশ্বাস ফেলে একসাথে বলে উঠল। আজ একটা জামাই নেই বলে। এতদিনের মেঘহীন আকাশে এখন মেঘের দেখা মিলেছে। মেঘগুলো সারা আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, যাকে বলে পেঁজা তুলোর ন্যায়, মেঘের ভেলার মতো। আরশিও আজ সেই মেঘের মতো সেজেছে। হিমেলের বিয়ের আজ 13 দিন। মাহির অতিরিক্ত জোরাজুরিতে আজকেই মাহিদের বাসায় যেতে হচ্ছে। আরশি খোলা আকাশের দিকে তাকিয়ে মুস্কি হাসছে আর আনমনে বলে বসছে। এই অফুরন্ত আকাশের দিগন্তের মাঝে এই সামান্য আরশি কন্যা যদি হারিয়ে যেতে চায়, তাহলে কি বিশাল শূন্যতার এই আকাশ তাকে গ্রহণ করবে?
তখনই পেছন থেকে এক অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আপনাকে পেয়ে গেলে ওই অসীম আকাশ তার শূন্যতার মাঝেও পূর্ণতা খুঁজে পাবে। আপনি কেন সেই শূন্যতার মাঝে হারিয়ে যেতে চাইছেন আরশি কন্যা? আরশি পেছনে তাকিয়ে আরাফের কোমল মুখশ্রী দেখতে পেল। আরাফও স্নিগ্ধ মায়ামাখা মুখের দেখা পেল অনেক দিন পরে। আরাফ আরশিকে দেখে হেসে ফেলল। আরশি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমি যেখানেই যাই সেখানেই তোমার দেখা পাওয়া যায়, কিন্তু কিভাবে? আরাফ নিজের পকেটে হাত রেখে বলল,